আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাজনীতির দাবা খেলায় চাল আর পাল্টা চালের হিসেব মেলাতে মেলাতে আমরা অনেক সময় কিন্তু খেই হারিয়ে ফেলি। কারণ রাজনীতির যে মঞ্চটা আমরা চোখের সামনে দেখি, আসল নাটকটা কিন্তু সেখানে কোনোভাবে মঞ্চস্থ হয় না। আসল নাটক চলে পর্দার আড়ালে, অন্ধকারের ভেতর, যেখানে আলো পৌঁছায় না। আজকে আমি আপনাদের সামনে এমন কিছু সমীকরণ, এমন কিছু পর্দার আড়ালের গল্প তুলে ধরব, যা শুনলে হয়তো আপনাদের মনে হবে রাজনীতি আসলেই এক অদ্ভুত জাদুঘরের খেলা। সুপ্রিয় দর্শক, আপনারা যারা বাংলাদেশের এই রাজনীতির নারী নক্ষত্র নিয়ে কোনো না কোনো সময় ভাবেন অথবা সব সময় ভাবেন, তারা নিশ্চয়ই গত কিছুদিন ধরে একটা কানাঘুষা শুনছেন। বাতাসে কান পাতলেই কিন্তু শোনা যাচ্ছে আওয়ামী লীগ নাকি ফিরছে। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, এই ফেরার পেছনে নাকি কলকাঠি নাড়ছে তাদের চির প্রতিদ্বন্দ্বী বিএনপি। কথাটা শুনে প্রথম ধাক্কায় যে কারোরই মনে হতে পারে এটা নিছকই পাগলের প্রলাপ। কিন্তু সুপ্রিয় দর্শক, ইতিহাস ঘাটলে দেখবেন রাজনীতিতে আসলে অসম্ভব বলে কোনো শব্দ নেই। দর্শক, ইতিহাসের পাতা উল্টালে আমরা কিন্তু দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে প্রবল মতাদর্শগত বিরোধ থাকা সত্ত্বেও হিটলারের জার্মানি আর স্টেলিনের সোভিয়েত ইউনিয়ন কিন্তু নিজেদের স্বার্থে মলোটভ রিবেন্ট্রপ প্যাক্ট বা অনাক্রমণাত্মক চুক্তি করেছিল। আর আজকে আমাদের এই উপমহাদেশের রাজনীতিতে চাণক্য যেটি বলে গেছেন, শত্রুর শত্রু আমার মিত্র, আমরা কিন্তু ঠিক সেই চাণক্য নীতির এক আধুনিক এবং রোমাঞ্চকর প্রয়োগ দেখতে পাচ্ছি, বিশেষ করে আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। 5 আগস্টের সেই বিশাল পট পরিবর্তনের পর আমরা দেখলাম কিভাবে একটি অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে ডক্টর ইউনূসের সরকার, বারবার হোঁচট খাচ্ছিল। অন্তত 5 থেকে 7 বার সেই সরকার পতনের উপক্রম হয়েছিল। সেই টালমাটাল অবস্থা পার করে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে বর্তমান ক্ষমতাসীনরাও কিন্তু খুব একটা স্বস্তিতে নেই। যেকোনো মুহূর্তে পায়ের তলার মাটি সরে যাওয়ার একটা ভয় তাদের কিন্তু দাঁড়িয়ে বেড়াচ্ছে। আর ঠিক এই ভয়ের জায়গা থেকেই জন্ম নিয়েছে এক অভিনব, বলা চলে কৌশল, কিংবা নতুন রাজনৈতিক ছকের। নির্ভরযোগ্য কিছু রাজনৈতিক সূত্র এবং বিশ্লেষকদের মতে বিএনপির শীর্ষ পর্যায় থেকে অত্যন্ত গোপনে একটি অলিখিত প্রস্তাব পাঠানো হয়েছিল খোদ আওয়ামী লীগের হাইকমান্ডের কাছে। আপনারা হয়তো ভাবছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি বছরের পর বছর রাজপথে রক্ত জড়িয়েছে, তাদেরকে কেন তারা স্পেস দিতে চাইছে। এখানে কিন্তু লুকিয়ে আছে রাজনীতির সবচেয়ে নিখুঁত এবং একই সাথে সবচেয়ে ভয়ঙ্কর চাল। বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক আসলে কি চাইছে? তারা মূলত 3টি গ্যারান্টি বা নিশ্চয়তা এখানে চাইছে। প্রথম এবং প্রধান চাওয়াটি কি? প্রধান চাওয়াটি হলো ক্ষমতার নিরঙ্কুশ নিশ্চয়তা। আগামী 5টি বছর তারা নির্বিঘ্নে দেশ চালাতে চায়। তারা চায় এই সময়ে আওয়ামী লীগ এমন কোনো রাজনৈতিক সুনামি তৈরি করবে না যাতে তাদের মসনদ কেঁপে ওঠে। এর বিনিময়ে বিএনপি কিন্তু বিশাল এক ছাড় দিতে রাজি হয়েছে। তারা কি বলছে? তারা বলেছে, আপনারা যদি আমাদের এই নিশ্চিন্তে দেশ চালানোর গ্যারান্টি দেন, তবে আপনাদের উপরে থাকা পাহাড় সম আইনি জটিলতা, প্রশাসনিক চাপ বা মামলা হামলার যে খড়গ ঝুলছে, কিংবা যে নিষেধাজ্ঞা, তা আমরা ধীরে ধীরে সরিয়ে নেব। আপনাদেরকে রাজনীতি করার একটা পূর্ণ স্পেস আমরা তৈরি করে দেব। কিন্তু চুক্তির সবচেয়ে চমকপ্রদ এবং মাস্টার স্ট্রোক অংশটা হলো তৃতীয় শর্তটি। বিএনপি চাইছে আওয়ামী লীগ মাঠে ফেরুক, কিন্তু সেই ফেরাটা হবে জামাতে ইসলামী এবং এনসিপি এর বিরুদ্ধে। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো চালটা। বিএনপি খুব ভালো করেই জানে মাঠে এই মুহূর্তে তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বা পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে জামাত এবং অন্যান্য ডানপন্থী বা নতুন জন্ম নেওয়া শক্তিগুলো। এখন আওয়ামী লীগ যদি মাঠে নামে, তবে আদর্শগতভাবেই তারা জামাত এবং এনসিপির মুখোমুখি গিয়ে দাঁড়াবে। রাজপথ তখন গরম হবে আওয়ামী লীগ বনাম জামাত এবং এনসিপির লড়াইয়ে। দর্শক, আর এই ত্রিমুখী লড়াইয়ের ডামাডোলের ভেতর দিয়ে অত্যন্ত সুকৌশলে বিএনপি নিজেদের সিংহাসন নিষ্কণ্টক করে নেবে। দুই প্রতিপক্ষ নিজেদের মধ্যে লড়াই করে রক্তক্ষরণ ঘটাবে, আর মাঝখান থেকে ক্ষমতা উপভোগ করবে তৃতীয় পক্ষ।
রোমান সাম্রাজ্যের সেই বিখ্যাত নীতি ডিভাইড অ্যান্ড রুল বা ভাগ করো এবং শাসন করো, এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? গল্পটা এখানে শেষ হলে পারত। এই প্রস্তাব যদি বাস্তবায়িত হতো, তবে বাংলাদেশের রাজনীতির মানচিত্র হয়তো আজ অন্যরকম হতো বা ভবিষ্যতে অন্যরকম হতো। কিন্তু গল্পের সবচেয়ে বড় ক্লাইম্যাক্সটা তৈরি হলো তখন, যখন এই সুনিপুণ ছকের প্রস্তাবনাটি গিয়ে পৌঁছালো সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা টেবিলে। যারা তাকে কাছ থেকে চেনেন তারা জানেন শেখ হাসিনা রাজনৈতিক সিদ্ধান্তে কতটা অনড় এবং জেদি হতে পারেন। সূত্র বলছে, এই প্রস্তাবের কথা শোনা মাত্রই তিনি তা এক ফুৎকারে উড়িয়ে দিলেন। কোন রকম আলোচনা বা ভেবে দেখার সুযোগ না রেখেই তিনি সাফ জানিয়ে দিয়েছেন না। এখন প্রশ্ন হলো, এত লোভনীয় একটা প্রস্তাব যেখানে দল খাদের কিনারে দাঁড়িয়ে, সেখানে তিনি কেন এই প্রস্তাব ফিরিয়ে দিলেন? এর উত্তর লুকিয়ে আছে আওয়ামী লীগের রাজনৈতিক মনস্তত্ত্বে। শেখ হাসিনা মনে করেন আওয়ামী লীগের মতো একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী দল, যাদের শেকড় এই বাংলার মাটিতে অনেক গভীরে গ্রথিত, তারা কারো দয়ায় বা শর্তের বেড়াজালে আবদ্ধ হয়ে কোনোভাবে রাজনীতিতে ফিরবে না। আপনারা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন বিশ্লেষণ করেন, দেখবেন তিনিও কিন্তু কখনো আপুসের রাজনীতি করেননি। ৭০-এর নির্বাচনের পর যখন ক্ষমতা হস্তান্তরে টালবাহানা চলছিল, তখন কিন্তু অনেক শর্তের প্রস্তাব ছিল। সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা কিন্তু কোনোভাবে মানেননি বা মেনে নেননি। সেই একই রক্ত আসলে যার ধমনীতে, তিনি কেন শত্রুর দেয়া লাইফ জ্যাকেট পরে রাজনৈতিক মহাসাগরে ভাসতে যাবেন? শেখ হাসিনা স্পষ্ট করে দিয়েছেন, আওয়ামী লীগ কারো ক্ষমতার সিঁড়ি বা ঢাল হিসেবে ব্যবহৃত হবে না। যদি ফিরতে হয়, তবে নিজেদের সাংগঠনিক শক্তিকে পুনরায় জাগিয়ে তুলে কোটি কোটি সাধারণ নেতাকর্মীর ঘাম আর শ্রমের বিনিময়ে রাজপথের আন্দোলনের মাধ্যমে তারা রাজনীতিতে ফিরবে। কারো দক্ষিণে নয়, এবং নিজেদের অধিকার ছিনিয়ে নিয়েই তারা ফিরতে চায়। দর্শক, এই যে শেখ হাসিনা প্রস্তাবটি প্রত্যাখ্যান করলেন, এর ফলে কিন্তু একটা মারাত্মক মনস্তাত্ত্বিক খেলা শুরু হয়ে গেছে। বিএনপির যে নীতি নির্ধারকরা কিছুদিন আগেও ভাবছিলেন তারা একটা মোক্ষম চাল দিয়েছেন, তারাই এখন পড়ে গেছেন এক অদ্ভুত আতঙ্কের ভেতরে। রাজনীতির ভাষায় যাকে আজকাল বলা হচ্ছে পুলটি আতঙ্ক। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আওয়ামী লীগ যদি শর্ত মেনে মাঠে নামার সুযোগ পেয়ে যেত, আর তারপর যদি তারা বিএনপির কথা মতো জামাতের সাথে লড়াই না করে উল্টো সেই জামাত কিংবা এনসিপির সাথেই গোপনে হাত মিলিয়ে ফেলতো, যদি তারা বলতো আগে চলো আমরা দুই শক্তি মিলিয়ে বিএনপিকে ক্ষমতা থেকে নামাই, তারপর আমাদের বোঝাপড়া আমরা মাঠে বসে করব, তখন বিএনপির অবস্থাটা আসলে কি দাঁড়াতো? ঠিক যেন নিজেদের খুঁড়া ফাঁদে নিজেরাই আটকে পড়ার দশা হতো তখন বিএনপির। দর্শক, ইতিহাসে এমন ঘটনা কিন্তু বিরল নয়। ফরাসি বিপ্লবের পর যখন বিভিন্ন পক্ষ নিজেদের মধ্যে ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত, তখন কিন্তু অনেক অসম্ভব জোট তৈরি হয়েছিল কেবল ক্ষমতা দখলের জন্য। বাংলাদেশের রাজনীতিতেও আমরা এর আগে কিন্তু দেখেছি। ৯০-এর দশকে স্বৈরাচার পতনের পর বা ৯৬-এর প্রেক্ষাপটে কিভাবে চিরশত্রুরাও এক মঞ্চে এসে দাঁড়িয়েছিল। তাই বিএনপির ভেতরে এখন এক ধরনের চরম অস্বস্তি কিন্তু কাজ করছে। তারা আসলে বুঝতে পারছে যে আওয়ামী লীগকে রাজনীতিতে স্পেস দেওয়ার অর্থ হলো একটা ঘুমন্ত আগ্নেয়গিরিকে জাগিয়ে তোলা। কখন যে সেই লাভা কোন দিকে গড়িয়ে পড়বে তা কেউ জানে না। অন্যদিকে জামাত এবং এনসিপিও কিন্তু কোনোভাবে বসে নেই। তারা যদি ঘুণাক্ষরেও টের পায় যে বিএনপি তাদের পেছনে বসে আওয়ামী লীগের সাথে গোপনে আঁতাতের চেষ্টা করেছিল, তবে তারাও কিন্তু বিএনপির উপর চরম ক্ষুব্ধ হবে। আর সেই ক্ষোভের আগুনে ঘি ঢালতে আওয়ামী লীগ যে পিছপা হবে না তার বলার কোনোভাবে অপেক্ষা রাখে না। শুধু দর্শক, আমরা এমন এক অদ্ভুত রাজনৈতিক সন্ধিক্ষণে বলা চলে দাঁড়িয়ে আছি, যেখানে কেউ আসলে কোনোভাবে নিরাপদ নয়। যে সরকারগুলো আসছে আর যাচ্ছে, তাদের প্রত্যেকের ভেতরেই একটা শূন্যতা, একটা ভয় চরম লেভেলে কিন্তু কাজ করছে। সবাই চাইছে একটা গ্যারান্টি, কিন্তু রাজনীতির মাঠে, বিশেষ করে বাংলাদেশের মতো চরম অনিশ্চিত এক রাজনৈতিক ভূখণ্ডে,
গ্যারান্টি বলে আসলে কোনো কিছু হয় না। এখানে সকালের দৃশ্যপটের সাথে বিকালের দৃশ্যপট কোনোভাবেই মেলে না। আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, কিংবা তারা কিভাবে ফিরবে, এটা হয়তো সময়ের হাতেই ছেড়ে দিতে হবে। কিন্তু একটা বিষয় আসলে এখানে পরিষ্কার, শেখ হাসিনার এই অনড় অবস্থান পুরো রাজনৈতিক সমীকরণকে কিন্তু আবারও নতুন করে ভাবতে বাধ্য করেছে। সুপ্রিয় দর্শক, সামনের দিনগুলোতে আমরা হয়তো আরো অনেক নাটকীয়তা দেখব। হয়তো এমন কোনো সমীকরণ তৈরি হবে যা আজকের এই বিশ্লেষণেও আমরা কল্পনা করতে পারছি না। কিন্তু এই যে বললাম, মেঘের আড়ালে যেমন সূর্য হাসে, তেমনি এই রাজনৈতিক ধূম্রজালের আড়ালেও নিশ্চয়ই নতুন কোনো ছক তৈরি হচ্ছে। আমাদের শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, আর চোখ কান খুব ভালো করে খোলা রাখতে হবে। কারণ এই বাংলার মাটি যেমন অনেক বীরত্বগাথা দেখেছে, তেমনি অনেক রাজনৈতিক ট্রাজেডিরও নীরব সাক্ষী হয়েছে। এই আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।